আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম রিয়াদ। তো আজকে আমি আপনাদের একটা আমার শখের জিনিস শেয়ার করব, একটা শখের পার্ট। আসুন দেখি সেই জিনিসটা কি। তো ইউটিউবে অনেক ধরনের আনবক্সিং ভিডিও দেখা যায়। মানুষ অনেকে মোবাইল আনবক্সিং ভিডিও করে, তারপর অনেকে মেকআপ বক্স আনবক্সিং ভিডিও করে, ছেলেদেরা অনেকে পিসি আনবক্সিং ভিডিও করে। তো আজকে আমি একটু অন্যরকম বুক আনবক্সিং, একটু বোরিং জিনিস হতে পারে অনেকের জন্য, আর ভিডিওটা একটু লম্বাও হতে পারে। আপনাদের যাদের হচ্ছে একটু সময়ের ঘাটতি আছে তারা স্কিপ করতে পারেন উইদাউট এনি ডাউট। তো আমি আজকে একটু বই আনবক্সিং ভিডিও করে দেখাবো। তো এই ভিডিওটা আমি কখনো আগে করি নাই। আমার বার্ষিক ইনকামের প্রায় একটা বড় অংশ আমি সবসময় বইয়ের পিছনে ইউজ করতাম। বছরের শেষে সাধারণত বই কিনতাম, নাহলে বছরের শুরুতে। তো আমি যখন বুয়েটে পড়াশোনা করতাম তখন সময়ের সঙ্গী গ্রন্থশালা, মানে এই পেজ থেকে আমি অনেক দিন ধরে, মানে পুরো আমার আন্ডারগ্রেড লাইফে বই কিনছি। তো ওই প্রতিষ্ঠানের যে মালিক মামুন ভাই, তার সাথে আমার খুবই ভালো সখ্যতা আছে। তো এই ভিডিওটা করতেছি শুধু তার জন্য, কারণ তিনি এই ভিডিওটা আমি করব দেখে আমাকে একটা ভালো ডিসকাউন্ট দিচ্ছেন। তো এটা বলতে গেলে অনেক ধরনের স্পন্সরশিপ একটা ভিডিও। তো আমি থ্যাংক ইউ তাকে দিতে চাই সবার শুরুতে। আর আস্তে আস্তে আমি দেখাই কি কি বই নিছি অ্যান্ড কেন নিছি। তো শুরুর দিকে যদি আমি দেখি, তো আমি প্রথম এই লাস্ট ইয়ার থেকেই আসলে চেষ্টা করতেছিলাম একটু হেলথ রিলেটেড বই কেনার। কারণ অ্যাজ ইউ সি আমার আসলে ফিটনেসের ব্যাপারটা আসলে আমি অতটা খেয়াল করি নাই আমার পুরো আন্ডারগ্রেড লাইফে। আগে করছি বাট এতটাও সিরিয়াস ওয়েতে করি নাই। তো অনেক ধরনের টোটকা জিনিস দেখতাম ফেসবুকে। তো এখন একটু সিরিয়াস হয়েছি। তো রিসেন্টলি আমি গার্ড হেলথ, মানে আমাদের যে মাইক্রোবায়োম আছে, তো যেটাকে সেকেন্ড ব্রেন বলা হয় মানুষের হিউম্যান বডির, তো এটা নিয়ে আসলে কয়েকটা বই কিনছি। প্রথমেই কিনছি হচ্ছে গার্ড, এটার নাম হচ্ছে জুলিয়া আন্দ্রেস এনার নাম। ইনি হচ্ছে মনে হয় একটা ইউরোপিয়ান সায়েন্টিস্ট। তো রিসেন্টলি এনার এনার ব্যাপারে যদি কাজের ব্যাপারে একটু জানতে চান, তাহলে আপনারা নেটফ্লিক্সের হ্যাক ইউর হেলথ গার্ড হেলথ এই নামের একটা ডকুমেন্টারি আছে, এটা দেখতে পারেন। ওখানেই আমি ওই পুরা ডকুমেন্টারি তার কাজের উপর ডেকোরেট করা। তো আমি তার এই বই, মানে ওই ডকুমেন্টারি দেখে আমি ডিসাইড করি যে আমি আসলে এই বইটা কিনবো। তো এই গার্ড হেলথ নিয়ে আমি আরেকটা বই কিনছি। এটা মনে হয় ইউএসআর রাইটার, গুড গাট। ঠিক আছে, এখানে হচ্ছে তিনি আসলে এই বইটা আসলে গাট হেলথ কতটা ইম্পর্ট্যান্ট এই জিনিসটা নিয়েই মেইনলি লেখা। বাট এই বইটা আসলে মেইনলি লেখা হচ্ছে যে আসলে কীভাবে আমরা গাট হেলথটাকে আরও মোর ওয়েতে ভালোভাবে ইনরিচ করতে পারি, ভালো রাখতে পারি এইসবে। তো গাট হেলথ নিয়ে আমার কখনো কোনো আগে বই ছিল না। আমি ডায়েট হ্যান ত্যান অনেক কিছু নিয়ে বই কিনছিলাম, বাট ইটস মাই ফার্স্ট গাট হেলথ বুক। তো এই বছরে এটা কিনছি। আর এই যে একটা মোটা বই দেখতেছি, এটা হচ্ছে চেঞ্জ ইউর ব্রেন বাই ড্যানিয়েল জি অ্যামেন। তো ইনি হচ্ছে আমেরিকান একজন কি বলবো, নিউরো সায়েন্টিস্ট বলতে পারি, ডাক্তার বলতে পারি। ইনি একজন ডক্টর, এমডি ডক্টর। তো এনার বইয়ের কেনার পিছনে একটা কারণ আছে, আমি টেড টক শুনি অনেক। তো ইনি কিন্তু সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন, মানে সাইকোলজিস্ট ছিলেন। তো ইনি সর্বপ্রথম একটা জিনিস চিন্তা করছেন যে আমরা যখন মেন্টাল হেলথ ইস্যুস নিয়ে ভুগি, তো আমরা সবসময় সাইকিয়াট্রিস্টের কাছে যাই। তো সাইকিয়াট্রিস্টের কাছে বসে গল্প টল্প করি যে এই সমস্যা ওই সমস্যা, কিন্তু মানে কথা দিয়ে, মানে ভার্বাল থেরাপি আমাদের বেশি ইউজড হয়। কিন্তু তিনি আসলে চিন্তা করছেন যে যিনি মেন্টাল হেলথে ভুগতেছেন, মেন্টাল হেলথ ইস্যুসে ভুগতেছেন, তার আমরা ব্রেন কেন স্ক্যান করি না। তো তার কাছে মনে হয় পৃথিবীর ওয়ার্ল্ডের সবগুলা মানুষের ডেটা সেটের হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ব্রেনের এমআরআই স্ক্যান্সগুলো আছে। তিনি অনেক হাই এন্ডের, যেহেতু এমআরআই স্ক্যান্স অনেক এক্সপেন্সিভ একটা এক্সপেরিমেন্ট, তিনি অনেক বড় বড় অ্যাথলিট, এনবিএ প্লেয়ার্স, তারপর হচ্ছে অনেক সেলিব্রিটিদের তিনি হ্যান্ডেল করেন। তো তার কাছে মনে হয় সব থেকে বেশি এমআরআই স্ক্যানের একটা ডেটা সেট আছে ব্রেনের। তো তিনি কিন্তু আসলে সাইন্টিফিক্যালি প্রুভ করছেন যে বিভিন্ন ডিজিজের জন্য আসলে কিন্তু বিভিন্ন পার্ট অফ দ্য এরিয়া অ্যাফেক্টেড হয়। তো এটার জন্য আসলে তিনি একটা বই লিখছেন, চেঞ্জ ইউর ব্রেন নামে একটা বই ফার্স্টে লিখছিলেন। ওই পার্টটাই উনি পুরো এক্সপ্লেন করছে, ওটা পড়ছি। তো এই বইটা আসলে তার বিভিন্ন হ্যাকস নিয়ে, আসলে যে কিভাবে ব্রেন ডে টু ডে লাইফে ভালো রাখা যায়। তারপরে হচ্ছে এটাই সাধারণত ছিল আমার হেলথ রিলেটেড বই। আর সামনে দেখলে দেখা যাবে। তো রায়ান হলিডের ডিসিপ্লিন ইজ ডেস্টিনি, এই বইটা আমি কিনছিলাম। রায়ান হলিডে আসলে এই জিনিসটা আসলে চেষ্টা করেন যে হচ্ছে এনশিয়েন্ট উইজডমকে কীভাবে মডার্ন প্রবলেম সলিউশনে কাজে লাগানো যায়। তো তার বইগুলো একটু আলাদা টেস্টের, মানে যেমন হচ্ছে মানে ইতিহাসে আমাদের যে মডার্ন প্রবলেমগুলো আছে সেটা ইতিহাসে মানুষ হইলে কীভাবে ট্যাকেল করতো, বা ইতিহাস থেকে যে শিক্ষাটা আমাদের, তো এই অনুযায়ী লেখে। ইনি হচ্ছে রবার্ট গ্রিনের শিষ্য ছিল একটা সময়। তো যাই হোক, অনেক ভালো বই, এটা আমি কিনছি কারণ ডিসিপ্লিন আমার আরও হইতে হবে, এটা আমি মনে করি আর কি। তো
আলকেমি, এটা হচ্ছে রোরি সাদারল্যান্ডের। ইনি হচ্ছে একটা ব্রিটিশ মার্কেট এক্সপার্ট, মার্কেটিং এক্সপার্ট। তার একটা পডকাস্ট আছে নাম দ্য ডায়েরি অফ এ সিইও, ওখানে তিনি আসছিলেন এবং তিনি অনেক ভালোভাবে ব্যাখ্যা করছেন যে আসলে কেন হচ্ছে কিছু মানে রুটেড আইডিয়া কিভাবে হচ্ছে আসলে মার্কেট প্লেসে আসলে অনেক ভালো করে ফেলে। যেমন হচ্ছে ব্লাইন্ড টেস্টেড করলে কিন্তু দেখা যায় যে রেডবুল আসলে টেস্টটা একদমই বিশ্রী, কিন্তু রেডবুল হচ্ছে মনে হয় সব থেকে ফেমাস এনার্জি ড্রিঙ্কস। তো ওই পর্যায়ে তারা কীভাবে গেছে, তো এটা আসলে শুধুমাত্র টেস্টের জন্য না, কিন্তু এই জিনিসটা আসলে তিনি ব্যাখ্যা করছেন। আরও অনেক ব্যাপার স্যাপারগুলো আছে, সাইকোলজিক্যাল ব্যাপারগুলো, তো এই জিনিসটা আসলে এখানে এক্সপ্লেন করা হয়েছে। তো রিসেন্ট যে বই নিয়ে এটা একটু বলা লাগে, কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে আমি আগে আমার মানে ইউনিভার্সিটির যখন আমি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে থাকতাম, তখন আমি আসলে ইকোনমিক্স নিয়ে মানে খুবই ইন্টারেস্টেড ছিলাম, এবং ইকোনমিক্স আর ফাইন্যান্স এই দুটো জিনিসের মধ্যে আমি কোনো পার্থক্য করতে পারতাম না। কারণ পরে আমি আসলে বুঝতে পারছি যে ইকোনমিক্স আসলে মানি কিভাবে বা কনজামশন কিভাবে একটা হিউম্যান বিহেভিয়ারকে চেঞ্জ করে, এই জিনিসটা আসলে ওটা মানে ওটা পুরো হিউম্যান বিহেভিয়ারের ওই ডোমেনটা নিয়ে কাজ করে। বাট ফাইন্যান্স আসলে অল অ্যাবাউট মানি অ্যান্ড ট্রানজ্যাকশনস অ্যান্ড যেভাবে আসলে তো আমি আসলে ফাইন্যান্স নিয়ে রিসেন্টলি অনেক আগ্রহ তৈরি হয়েছে আমার মধ্যে, তো আমি ফাইন্যান্স রিলেটেড অনেক বই কিনছি। তো এর মধ্যে একটা হচ্ছে দ্য অ্যাসেন্ট অফ মানি, এটা হচ্ছে আসলে পুরা টাকার একটা মানে ইতিহাস। তো টাকা তো আসলে হিউম্যান ইনভেনশন ছাড়া আর কিছুই না, কারণ একটা কাগজের একটা পিস অফ কাগজ দিয়ে আমরা আসলে কত কিছু কিনে ফেলি, কিন্তু ওই কাগজের তো ইন্টেন্সিভ কোনো ভ্যালু নেই। তো মানুষ আসলে ওই জিনিসটা নিজে নিজেই সময়ের জন্য, ট্রেডিংয়ের সুবিধার জন্য, ট্রানজাকশনের সুবিধার জন্য টাকা মানি ইনভেন্ট করছে আসলে। তো এই জিনিসটা মানির ইতিহাস নিয়ে আমি আবার পড়ছিলাম হচ্ছে স্যাপিয়েন্স বইতে, হিউজলি ইন্টারেস্টেড হয়ে গেছিলাম। তো এই বইটা কিনছে, এই বইটা আসলে অনেক হাইলি রেটেড, গুড রিডসের বই। তো এটাও এবার কিনছি। তারপরে তো এই বইটা অনেক 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 মানুষের কাছে আমি রেকমেন্ডেশন পাইছি এই বইয়ের জন্য আসলে। এটা হচ্ছে দ্য বেজোস লেটার টু হচ্ছে তার ইনভেস্টার্সদের। জেফ বেজোস প্রতি বছর কিছু লেটার্স লিখতো, কিছু চিঠি লিখতো। তো ওই চিঠিগুলা এক করেই আসলে এই বইটা লেখা হয়েছে। তো এই বইটা আমি আসলে জানি না ওইভাবে অত ডিটেলস, বাট এটা পড়ার আগ্রহ আছে। কারণ অ্যামাজন হচ্ছে এমন একটা কোম্পানি যেটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের ইতিহাসে সর্বপ্রথম $100 বিলিয়ন মনে হয় সেলসে সব থেকে ফাস্টেস্ট ওয়েতে অ্যাচিভ করছে এই সেলস নাম্বারটা। তো আসলে অ্যামাজনের উপর আরও অনেক বই আছে, বাট এটা আমি কিনছি হচ্ছে জেফ বেজোসের থিঙ্কিং প্রসেসটা জানার জন্য। তারপরে এই যে ইনফ্লুয়েন্স বইটা হচ্ছে আসলে আরও অনেক জায়গায় হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে, নাম হচ্ছে দ্য স্কুল অফ হার্ড নক্স মনে হয়। তো ওই লোকটা হচ্ছে বিভিন্ন বিলিনিয়ার্সদের হচ্ছে ইন্টারভিউ নেয় বিভিন্ন জায়গায় ক্যান্ডিডলি, এবং মোস্ট মানে সারপ্রাইজিংলি যখন তাদের বলা হয় যে সেলসের জন্য কোন বইটা আসলে তারা বেশি বেশি পড়ছে, তো এই বইটা সবসময় তারা রিফার করে। আর ইনফ্লুয়েন্স মানে এই বইগুলো একটু ইয়াটা খুব মিসলিডিং হয়, মনে হয় যে হচ্ছে ইনফ্লুয়েন্স মানে হচ্ছে মানুষকে আমি ম্যানিপুলেট করবো, মানুষকে আমি করবো, বাট ইটস মানে তোমার আসলে ব্যাপারটাকে যাতে আরো ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারো মানুষের কাছে, তোমার ব্যাপার স্যাপার, তোমার আইডিয়াসগুলো, এগুলাই আসলে সাধারণত বইয়ে লেখা থাকে, বাট এগুলো আসলে অতটা ডার্ক থিমেড হয় না যেরকম না টাইটেলগুলো শো করে। এরপরে আমি আসলে আমার খুব ফেভারিট একটা স্পিকারসের কথা বলবো, কারণ আমি তার বই না মানে তার প্রথমে আগে কথা শুনে আসলে ইন্সপায়ার্ড হয়েছে তার বই কেনার জন্য। নাম হচ্ছে রে ডেলিও। তো রে ডেলিও ছিলেন একটা হেজ ফান্ড কোম্পানির মালিক। তো মানে $1 বিলিয়ন মানে তিনি কিন্তু ম্যাক্রো ইনভেস্টর, মানে মাইক্রো ইনভেস্টর না, বড় বড় মানে প্রজেক্টে তিনি ইনভেস্ট করেন। তো তিনি যখন তার একটা যে হেজ ফান্ডটা ছিল নাম হচ্ছে ব্রিজ ওয়াটার অ্যাসোসিয়েটস। তো তখন তিনি অনেক মিস্টেক্স করতেন, অনেক জায়গায় অনেক স্ট্রাগল করতেন। তো তিনি তখন যখন ভুল করতেন, ওই ভুল থেকে শিক্ষা নিয়ে একটা প্রিন্সিপাল লিখতেন সবসময় যখনই তিনি ভুল করতেন। তো ওই ভুলগুলার থেকে তিনি যা শিখছেন ওগুলো করতে করতে এরকম একটা মোটা বই হয়ে গেছে। তো এই বইটা সেটা বাজারে ছাড়ছে, এটা আমি কিনছি। এটা খুবই অনেক সবাই সাজেস্ট করে এই বইটা, মানে এটা সবার পড়া উচিত লাইফে একবার হলেও। তারই লেখা সেকেন্ড বই হোয়াই নেশন সাকসিড অ্যান্ড ফেইল, ঠিক আছে, রে ডেলিও দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড অর্ডার। তো এই বইটা খুবই ইন্টারেস্টিং এই কারণ আমরা জানি যে এক সময় আসলে এই পৃথিবীটা আসলে এরকম ছিল না। রিসেন্টলি মিকেনজি নামে যে কনসাল্টিং ফার্ম আছে, তারা একটা রিসার্চ করে তারা দেখছে যে আগে কিন্তু মানে যখন আর কি কলোনাইজেশন এভাবে তৈরি হয় নাই, তখন কিন্তু আসলে
ইকোনমিক সেন্টার কিন্তু আসলে ইস্ট চায়নার দিকে ছিল। পরে যখন কলোনাইজেশন শুরু হয়েছে তখন কিন্তু একটা সময় নেদারল্যান্ডস মানে ডাচরা কিন্তু সর্বপ্রথম আর কি কলোনি তৈরি করা শুরু করছে। তারা হচ্ছে সি যেটা ইনভেড করে বিভিন্ন ল্যান্ডকে অকুপাই করা, কলোনি করা, এটা কিন্তু ডাচরা সর্বপ্রথম করছে। পরে কিন্তু আস্তে 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 তখন আবার ব্রিটিশরা এটা ভালোভাবে করা শুরু করছে, ব্রিটিশরা অনেক উপরে উঠছে, ইংল্যান্ডরা। তারপরে আস্তে আস্তে ওয়ার্ল্ড ওয়ার 2 এর উপর হচ্ছে ইউএসএরা। তো এদের প্রত্যেকটা নেশনস যারা হচ্ছে ইকোনমিক্যালি ডমিনেট করে পুরো ওয়ার্ল্ডকে, এটা একটা সাইকেলের মতো হয়। মানে যেই সাইকেলে ডাচরা উঠছে আবার ফল করছে, আবার যেই সাইকেলে ব্রিটিশরা উঠছে আবার ফল করছে, যেই সাইকেলে এখন আমেরিকানস বা ইউএস ইকোনমি উঠছে, তিনি প্রেডিক্ট করতেছেন যে এটা আবার ফল করতে পারে। মানে যেহেতু এখন পুরো ওয়ার্ল্ড একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড হয়ে গেছে। তো এই বইটা খুবই ইন্টারেস্টিং, আমি আসলে জানতে চাই যে আসলে সামনে এটা ফিউচারিস্টিক একটা বই। তো এখন হচ্ছে আরও কিছু বই কিনছি ফিউচারের কথা যদি বলি, তো একটা হচ্ছে কেভিন কেলির দ্য ইনএভিটেবল। কেভিন কেলির কে হয়তো কেউ না চিনলে আমি বলে দিই, ওয়ার্ড নামে একটা ম্যাগাজিন আছে, এরা পুরো টেকনোলজিটা সাইডটা কভার করে, পুরা ওয়ার্ল্ডের ইনোভেশনটার পার্টটা, টেকনোলজিক্যাল এভলিউশন। তো তিনি আসলে লেখছে যে হচ্ছে আসলে যেসব ফিউচার আমরা কন্ট্রোলই করতে পারবো না, মানে এই যে এআই রেভলিউশন বা কিছু হচ্ছে, মানে এটাকে কখনোই থামা যাবে না, মানে এটা ডিসরাপ্ট করবেই। তো এই ডিসরাপশন নিয়েই আসলে লেখা 12টা হচ্ছে টেকনোলজিক্যাল ফোর্সেস নিয়ে লিখছে, যেটা আস্তে আস্তে শিফট করবে একটা সময়। তো এখন হচ্ছে যদি আমি আরেকটা জিনিস দেখি, এটা হচ্ছে এই বইটা আমি আসলে জানি না, এই বইটা হচ্ছে গুড রিডসে দেখলাম যে ভালো হাই রিলেটেড, এবং দ্য ফিউচার ইজ ফাস্টার দ্যান ইউ থিঙ্ক। এখানে হচ্ছে বিভিন্ন সেক্টর যেমন রিয়েল এস্টেট, হেলথ কেয়ার, তারপরে হচ্ছে আরও ট্রান্সপোর্টেশন, মানে এগুলো প্রত্যেকটা সেক্টরেই আসলে কীভাবে আছে টেকনোলজিক্যাল রেভলিউশন হতে পারে। যেমন একটা জিনিস আপনি যদি চিন্তা করেন 1980 সালের দিকেও যদি আমি চিন্তা করি, 1980 ক্ষেত্রে যদি ওয়ার্ল্ড ওয়াইডও চিন্তা করি, যদি আমি ইউএস বা এইদিকেও আমি চিন্তা করি, ওই সময় কিন্তু গাড়িতে এসি ছিল না, তারপরে অনেক জায়গায় অনেক মডার্ন টেকনোলজি ছিল না, যেগুলা ইন্টারনেট ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, বাট এখন কিন্তু এটা আছে। যে 1980 সালে লিভ করছে তার কাছে কিন্তু একটা মিরাকল এজ এখনকার সময়। তো আসলে আমরা ভবিষ্যতে আসলে কীরকম, তো আমি একটু জানতে চাই যে আসলে হিউম্যান এজেন্ডা কী হতে পারে, একটা সময় মানুষের আসলে কি চিন্তার খোরাক জাগাইতে পারে, যে আসলে কি কারণে কি হয়। তো এই জন্য আসলে বইটা কিনছে। এই বইটা আমি প্রিভিউটা পড়ছিলাম অল্প একটু, তো আমার এটার সূচিপত্র এবং কিছু পেজেস পড়ছিলাম, ওটা খুবই ভালো লাগছে। আমি রাইটারদের চিনি না, বাট আসলে উই উইল ফিগার ইট আউট। তো এটার অনুযায়ী হচ্ছে এখন সবাই এআই এভলিউশন নিয়ে কথা বলে, এআই এআই এআই। তো যদিও এটা একটা বাবল হইতে পারে, বাট হচ্ছে যে জিনিসটা নিয়ে এখন অনেকেই একটু কম কথা বলে সেটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং। যদি কম্পিউটিং ওয়ার্ল্ডে কোনো কিছু ডিসরাপ্ট করতে পারে, তাহলে হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং উইল বি ওয়ান অফ দ্য ফিউ থিংস দ্যাট উইল ডিসরাপ্ট আওয়ার ফিউচার। তো এই যে ইনি হচ্ছে মিচুও কাকুকে অনেকে চেনে, এটা ইনি হচ্ছে হার্ভার্ডের মনে হয় ফিজিসিস্ট, হার্ভার্ড ইউনিভার্সিটির। তো ইনি হচ্ছে পপুলার সায়েন্টিস্টগুলোর একজন, যেমন হচ্ছে রিচার্ড ডকিংস, তারপরে হচ্ছে নীল ডিগ্রিস টাইসন। তো এনারা হচ্ছে অনেক টিভিতে অ্যাপিয়ার করেন এবং তারা সায়েন্সটা আসলে যেভাবে কনভে করে টু দ্য কমন পিপল, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি আসলে আমার একটা এরা ছিল মানে বই কেনার, মানে আমি আগে স্কুলে থাকতে সবসময় গল্পের বই কিনতাম, তারপরে কলেজে উঠে আমি সবসময় সায়েন্স, ম্যাথস এগুলো রিলেটেড বই কিনছি। এখন মানে একটু ফাইন্যান্স রিলেটেড বইও কিনি, কারণ আমি আস্তে আস্তে ইনকাম করা শুরু করছে। আমার আসলে মনে হয় যে মানিটা কীভাবে ম্যানেজ করা, ইনভেস্ট করা, এটা কোন দিক থেকে বেস্ট হবে, তো এইসব জিনিস আমি চিন্তা করি। তো আমি ফিউচার নিয়ে অনেক চিন্তা করি। তো আমার মার্কেট প্লেসটা কেমন হবে, আমি যখন যাবো তখন জব ফিল্ড কী হবে, মানুষের হিউম্যান এজেন্ডাসগুলো কী হবে, তারা আসলে মানুষ কোন প্রবলেমসগুলো আসলে সলভ করতে চায়। তো কোয়ান্টাম কম্পিউটিং আমার একটা জিনিস যেটা আসলে ফিজিসিস্টরা এবং টেকনোলজিস্টরা কাজ করতেছে যাতে কোয়ান্টাম কম্পিউটিং মানে অ্যাক্সেসেবল হয়। তো এদিক থেকে আসলে মিচিও কাকুর এই বইটা কেনা। তো এরপরে এই যে অ্যান্ড্রু বুস্তামান্তে, মানে আমি জানি না আসলে তার আসলে উচ্চারণ কি, জিহি বুস্তামান্তে। তো এটা হচ্ছে তারা ছিল হচ্ছে সিআইএ অপারেটিভ, ইয়েস, মানে এরা হচ্ছে ইউএস এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির হচ্ছে 2 জন অফিসার, এবং তারা ম্যারিড, ঠিক আছে। তাদের কি জানি কাপল বলা হয়, যে কাপলরা ইউএসএতে সিআইএতেও থাকে এবং তারা একে অপরের ম্যারিড হয়। তো তাদের হচ্ছে স্পেশাল টাইপ অফ প্রজেক্টস দেওয়া হয় সিআইএতে। তো রিসেন্টলি তাদের একটা মানে সিআইএ তে থাকাকালীন সময় তাদের একটা প্রজেক্ট আসলে মানে ডিসক্লোজ করার একটা অনুমতি পাইছে সিআইএ থেকে। তো সেটাই হচ্ছে সেই ব্যাপারে বইটা লেখছে পুরো একটা মানে সিআইএর মধ্যে একটা মোল ছিল। মোল মানে হচ্ছে যে আসলে সিআইএতে চাকরি করে, বাট সিআইএর ইনফরমেশন লিক করে দেয় ফরেন অ্যাডভাইসারি কোনো কান্ট্রির কাছে। তো তাদের ধরার একটা মানে মিশনে তারা 2 জন কাপল হিসেবে ছিল, এবং এটাও একটা পডকাস্টে শুনি তারা এটার অল্প একটু টিজার দিছে, বাট এটা শুনে আমি পুরো থ্রিল্ড হয়ে গেছি। তো আমি এই জিনিসটা আমার লিস্টে নিয়ে নিছি, শ্যাডো সেল। তো এই বইটার জন্য কিনছি।
আর আমরা হচ্ছে সবাই আর কি আওয়ার ম্যাথমেটিক্যাল ইউনিভার্স নামে একটা বই দেখছিলাম, ম্যাক্স টেগমার্কের। উনিও হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি। আমি আসলে অনেক রাইটারের নেম মিসপ্রোনাউন্স করতে পারি, এটার জন্য আমি আগেই সরি, ঠিক আছে। তো তিনি হচ্ছে তার একটা বিখ্যাত বই ছিল, হাই রেটেড বই ছিল। তো তিনিও আসলে ফিউচার নিয়ে, লাইফ 3.0 এটা নিয়ে একটা বই লিখছে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে কীভাবে শেপ করবে, তিনি পুরা অনেক অনেক মানে বড় মাপের একজন ম্যাথমেটিশিয়ান এবং অবশ্যই একটা বড় মাপের টেকনোলজিস্ট। তো তার এই পার্সপেক্টিভটা নেওয়ার জন্য আসলে বইটা কিনছি। তো দেখা যাক আসলে পড়ে কেমন লাগে। তো এরপর আমি আমি খুবই হচ্ছে মানে অটোবায়োগ্রাফি মানে বায়োগ্রাফি টাইপ বইয়ের অনেক ফ্যান। তো এখন আমি কিছু বায়োগ্রাফি বই কিনবো। এবং ওয়াল্টার আইজ্যাকসন হচ্ছে পৃথিবীর ওয়ান অফ দ্য মানে মোস্ট রিনাউন্ড বায়োগ্রাফার, মানে বায়োগ্রাফি লাগে। তিনি মনে হয় বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, তারপর আরও অনেকজনের বায়োগ্রাফি লিখছে। তো এর মধ্যে একজনের মানুষের লিখছে, এটা তো তার চেহারা দেখলে সবাই বুঝে যাচ্ছে, হেনরি কিসেঞ্জার হচ্ছে বলা হয় ইউএস হিস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ইন্ডিভিজুয়ালস ছিলেন। তিনি যখন স্টেট অফ ডিপার্টমেন্ট অফ স্টেট মানে এটা যখন প্রধান হয়, তো তারপর থেকে মানে তাকে অবশ্য সবাই ওয়ার ক্রাইমের জন্য অনেকে বলে যে ওয়ার ক্রিমিনাল ছিল, যে গুয়াতামালায়, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় যিনি যে সব স্ট্র্যাটেজিগুলো নিছেন। বাট এনার ফরেন পলিসি একটা সময় পুরো ওয়ার্ল্ডকে ডমিনেট করছে। তো ওই কিউরিয়াসের ওই পার্ট থেকে আসলে এই বইটা, তার এই বায়োগ্রাফিটা কেনার বিশাল বড় বই। আমি আসলে এনজয় করি এরকম মোটা মোটা বই, অনেক দিন ধরে পড়া যায়। তো কিসেঞ্জারের লাইফ নিয়ে আমি অনেক ইন্টারেস্টেড, অনেক জায়গায় তার ব্যাপারে অনেক কিছু পড়ছি। তো এটার জন্য এনার বইটা আসলে কিনছি। আর আমার ওয়াল্টার আইজ্যাকসনের আরেকটা, এটা মনে হয় ওয়াল্টার আইজ্যাকসনের লেখা মোস্ট ফেমাস বই, ইলন মাস্কের উপর যেটা তিনি লিখছেন, বিশাল বড় বই। আমার ইলন মাস্কের উপর আরো একটা বায়োগ্রাফি বই আছে, বাট ওটা অনেক ছোট। বাট যদিও ইলন মাস্ক অনেক কন্ট্রোভার্সিয়াল একটা মানুষ, বাট এন্টারপ্রেনর হিসেবে আমার মনে হয় যে তার মতো ডিসরাপটিভ এবং ইম্প্যাক্টফুল এন্টারপ্রেনর খুব কম আছে আমাদের যুগে। তো তিনি তারও 24 ঘন্টা, আমারও 24 ঘন্টা। বাট এই 24 ঘন্টার মধ্যে উনি মানে এদিক থেকে টেসলা, ওই দিক থেকে স্পেস এক্স, ওই দিক থেকে এক্স মানে টুইটার যেটা এখন আগে ছিল, তারপরে এটার পর বিভিন্ন জায়গায় যে বিভিন্ন কিছু করে বেড়াচ্ছে, টানেল খুঁড়তেছে, তারপরে হচ্ছে মার্সে মানুষ পাঠাবার প্ল্যান করতেছে। তো আমি খুবই ইন্টারেস্টেড তার লাইফ নিয়ে, আমি ডিটেলস আসলে পড়তে চাই। মানে আমার কাছে মনে হয় যে তার মতো এন্টারপ্রেনর নাই। ইউএসএ তো একটা কথা বলে, ডোন্ট বেট এগেনস্ট ইলন মাস্ক এভার। তো আমি আসলে দেখতে চাই যে আসলে মানে তার আসলে স্টোরিটা কি ছিল বা তার কি মোটিভেশন। দেখা যাক এই বইটা পড়ে কি হয়। এরপর আমার মনে হয়, ঠিক আছে, আমার মনে হয় যে আমাদের সময়, ঠিক আছে, আমাদের সময়ে যে যে আর্টসগুলো আছে এর মধ্যে সব থেকে ফেমাস আর্ট মনে হয় এই ভ্যান গকের স্টাডি নাইটস। এটা মনে হয় সব থেকে বেশি আমি আমার লাইফে দেখছি। সব জায়গায় মানুষ পার্সে ইউজ করে, মোবাইলের ব্যাক কভারে ইউজ করে, ওয়ালপেপার হিসেবে ইউজ করে। তো যে আর্টিস্ট এত সুন্দর আর্ট করছে, অনেকে বলে সব থেকে ফেমাস আর্ট হচ্ছে মোনালিসা, বাট আমার পার্সোনাল লাইফে আমি ওই আর্টটা সব থেকে বেশি লিখছি, স্টাডি নাইটসের। তো এটা এমন একটা, এটা হচ্ছে বায়োগ্রাফি বাট নভেল টাইপের। মানে তার স্টোরিটা ইমাজিনারি ওয়েতে আইভরি স্টোন হচ্ছে গল্প আকারে লিখছে। তো আমি আসলে দেখতে চাই, এটা আমার ফার্স্ট কোনো আর্টিস্টের বায়োগ্রাফি পড়া। তো আমি বায়োগ্রাফি খুব পছন্দ করি, মানে রিয়েল লাইফ ইভেন্টসের উপর, মানুষের উপর লেখা। আর নেভারদিলেন্স, যারা হচ্ছে অ্যাসোসিয়েশন ক্রিড রেভলিউশনস খেলছেন বা কি বলে খেলছেন, লিওনার্দো দা ভিঞ্চি, ওয়াল্টার আইজ্যাকসনের আরেকটা মাস্টারপিস। এটা তো মনে হয় যখন রিলিজ হয়েছিল তখন আমি অনেক ছোট, তখন মানে ছোট না, মানে স্কুলে পড়ি, তখন এটা বেস্ট সেলার হয়ে গেছে। তো তো তখন আমার ইচ্ছা ছিল যে আমি এই বইটা একটা সময় কিনবো। তো কিনছি আলহামদুলিল্লাহ। তো পরে দেখবো কেমন। আর তার তো লাইফের কিছু নিয়ে বলার কোনো ইয়া নাই, সবাই জানে আসলে সে কীরকম। তো এই সব দিক থেকে চিন্তা করলে আরেকটা বই যেটার ব্যাপারে না বললে না, এটা হচ্ছে দ্য বেসিক্স অফ বিটকয়েন্স। তো আমার মনে হয় যে ক্রিপ্টোকারেন্সি আসলে একটা ওয়ার্ল্ডের একটা ডিসরাপশন তৈরি করছে ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে। আমি আসলে এই জিনিসটাকে খুব একটা পাত্তা দিই নাই। তো মানে অনেক আগেই তো আসলে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির ইয়াটা শুরু হয়েছে, বাট আমি একটা সময় মনে করছি যে এটা কখনোই আসলে ওইভাবে ইয়া হইতে পারবে না। বাট আমি এখন যে সব বড় বড় ইনভেস্টরদের ফলো করি, তাদের দেখতেছি তারা অনেক জায়গায় পুরা ক্রিপ্টো মাইনিং করে এরকম প্লেসেস কিনে রাখতেছে। মানে এটা তাদের ইনভেস্টমেন্ট। তারা পুরা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ইনফ্রাস্ট্রাকচারটাকে কিনে রাখতেছে। তারা মনে করতেছে যে এই ক্রিপ্টোকারেন্সি একটা সময় বিগ থিং হবে ফিউচারের। তো আসলে এটা মনে হয় যে আমাদের পুরা কারেন্সিটা আসলে সেন্ট্রাল ব্যাংক দ্বারা বেশি ডমিনেটেড হয়। তো এটা একটা নিউ ওয়ে, এবং
ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডের একটা আউট অফ দ্য বক্স একটা ইনভেনশন। তো এটা আসলে মানে এটা আসলে সবারই পড়া উচিত, কারণ আমার মনে হয় যে একটা সময় এটা বিগ বিগ থিং হবে। যদিও বাংলাদেশে এখনো ক্রিপ্টো কারেন্সি হচ্ছে ইলিগাল, মানে তো এটা আসলে বিটকয়েন্সটা আসলে এই বইটা আসলে মেইনলি ডিল করছে হচ্ছে বিটকয়েন্সের বেসিক্স নিয়ে, মানে কিভাবে অপারেট হয়, কিভাবে কাজ করে, কিভাবে ট্রানজাকশনসগুলো হয়, কিভাবে মেনটেন হয় সব কিছু, ব্লক চেইনটা কিভাবে মেনটেন হয় এটা নিয়ে। বাট হচ্ছে এই বইয়ে আসলে অনেক মজার মজার গল্প আছে, মানে বিটকয়েনের ইতিহাস, তারপরে বিটকয়েন হচ্ছে কারা কারা কিনছে, বিলিনিয়ার্স হয়েছে, আবার ক্র্যাশ করছে যখন, তখন তারা কি হয়েছে। তো এই সব কিছু নিয়ে আসলে এই বইটা কিনছে। এই দুইটা টাইপের বই কিনছে, একটা হচ্ছে অপারেশনস ইয়া করে হ্যান্ডেল করা, আর একটা হচ্ছে বিটকয়েনের ইতিহাসটা কি। তো এই জিনিসটা আসলে এই জন্য এই বইটা কেনা। এরপর হচ্ছে একটা বই কিনছি, কেয়ারলেস পিপল। এটা হচ্ছে সারা উইন উইলিয়ামসের। তো এই বইটা আসলে একটু অন্যরকম, মানে এই বইটার আসলে ব্যাপারে কিছু বলতে হয়। প্রথম কথাটা হচ্ছে আমরা জানি ফেসবুকে ফেসবুকে এমন একটা জিনিস, আমি তো এটাও ফেসবুকে আপলোড করব, বাট ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই সবাইকে কানেক্ট করে, বাট ফেসবুক আসলে অনেক ধরনের ড্যামেজ করছে তাদের প্রফিট মেকিং পলিসিসের জন্য, অ্যালগোরিদমসের জন্য। তো স্যারা উইন উইলিয়ামস আসলে এই জিনিসটাকে শেয়ার করছে, যখন একটা সময় আসলেই ফেসবুকের এজেন্ডা ছিল যে তারা আসলে মানুষকে কানেক্ট করবে, মানুষদের মধ্যে মানুষের দূরত্বটা কমাবে, কিন্তু আসলে তাদের প্রফিট মেকিং এবং এই যে অ্যাডভার্টাইজমেন্ট বা এটার করার কারণে আজকে মানুষ ডিপ্রেসড হয়। মানুষ এখন ছবি টবি দেখে আসলে একজনের সাথে আরেকজনের কম্পেয়ার করে। তারপরে হচ্ছে মানুষ কি বলবো, মানে অ্যাটেনশন স্প্যান কমে গেছে। আমরা যখন রিলস দেখি, ছোট ছোট ভিডিও, এর মধ্যে অনেক ইমোশনস আপ ডাউন করে, তো আমাদের হচ্ছে ওই অ্যাটেনশন স্প্যান কমে গেছে। তো এসবের আসলে রিজনস আছে, কারণ হচ্ছে রিলস মানুষকে আসলে হুক অন করে রাখতে পারে মানে ডিভাইসে। তারপরে পলিসিসগুলো আসলে এমনভাবে যাতে আমরা ফেসবুকে কানেক্ট বেশি কম বাট টাইম বেশি স্পেন্ড করি। তো এইসব পলিসিস চেঞ্জ করার কারণে কিন্তু প্রফিট অনেক উঠছে, বাট এটার কিন্তু অনেক সোশ্যাল ইম্প্যাক্ট দেখা গেছে। আর ফেসবুক দ্বারা বা সোশ্যাল মিডিয়া দ্বারা মনে হয় প্রত্যেকটা মানুষ ইম্প্যাক্টেড এখনকার যুগে। তো এই জিনিসটা, এই ডার্ক সাইডটা আসলে পড়ার জন্য বইটা কিনছি। আসলে আরেকটা বই কিনছিলাম, আগলি ট্রুথ বইয়ের নাম, ওটাও ওই সেম জিনিস নিয়ে, সোশ্যাল মিডিয়ার যে প্রফিট ম্যাক্সিমাইজিং ইয়া নিয়ে। তো এটাও ওয়াল্টার আইজাকসনের আরেকটা বই। ওয়াল্টার আইজাকসনের মানে আইনস্টাইন, 20 শতকের পুরা সায়েন্স যে মানুষটা ডমিনেট করছে সেই মানুষের উপর লেখা বই। এবং আমি যখন হচ্ছে 9-10 আমার যখন প্রথম ফিজিক্স পড়তাম, 9-10 যখন আমার ফিজিক্স প্রথম ভালো লাগতো, মানে এই লোকের জীবনের ব্যাপারে আমার আগ্রহ শেষ ছিল না, কিন্তু আমি তার ব্যাপারে পড়ছি শুধুমাত্র উইকিপিডিয়া পেজে, আর ওই ডকুমেন্টারি যেগুলো ন্যাশনাল জিওগ্রাফিতে দিত ওগুলোতে দেখতাম। তো আমি আসলে এই লোকটার আসলে পুরো লাইফের হিস্ট্রিটা আবার ভালোভাবে দেখতে চাই। আর এমনিতে যারা হচ্ছে আর কি বইটি পছন্দ করেন না, ডকুমেন্টারি পছন্দ করেন, জিনিয়াস নামে একটা সিরিজ আছে ন্যাশনাল জিওগ্রাফির। তো ওখানে হচ্ছে আইনস্টাইনের পুরো লাইফ পুরোভাবেই তারা কয়েকটা এপিসোডে দেখাইছে। তো ওইটা দেখতে পারেন যদি আপনারা চান। আর এই দিক থেকে আমাদের আর বেশি বই নাই। আমরা হচ্ছে, তো আমি হচ্ছে এই যে ব্রায়ান কি বলে, বিল ব্রায়ানসনের হচ্ছে এই যে দ্য হিস্ট্রি অফ এভরিথিং, এই বইটা কিনছি। আমি আসলে পুরো হিস্ট্রি নার্ড। আমার মানে হিস্ট্রিটা আসলে জাগছে হচ্ছে ইউভাল নোয়া হ্যারারির স্যাপিয়েন্স বইটা পড়ে। এরপর আমি যখন ভালো ভালো কোনো হিস্ট্রি বুক পাই আমি কিনে ফেলি, তো এটা তার মধ্যে একটা। আর এখন আসি অন্য সাইডে। এখন হচ্ছে রিসেন্টলি হচ্ছে এই যে রেন্টাল প্রপার্টি ইনভেস্টিং নিয়ে একটা বই কিনছি। প্রথম কথা হচ্ছে আমাদের ফ্যামিলি অ্যাজ এ হাউস হোল্ড এখন একটু রিয়েল এস্টেটের দিকে মুভ করতেছে। তো আমার আব্বু একদিন হচ্ছে ছুটিতে চলে গেছিলো, আম্মু ছুটিতে চলে গেছিলো, পরে এই পুরা বাসা টাসা একদিন মানে সামলাইছিলাম এক সপ্তাহের মধ্যে। আমি বুঝছি এটা কী পরিমাণ চ্যালেঞ্জিং একটা কাজ। তো আমারও রিয়েল এস্টেটে মানে রিয়েল এস্টেটে পরে হায়ার স্টাডিজ করা এবং এটার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে ভবিষ্যতে। তো ভাবলাম যে এই বইটা কিনি। এই বইটা অনেক হাইলি রেটেড অ্যান্ড এটা মানে খুবই পার্সোনাল লাইফ থেকে লেখা, আসলে ক্যাশ ফ্লো, তারপরে এটার ডিপ্রিসিয়েশন বা এইসব কীভাবে ক্যালকুলেট করে সব কিছু এই বইয়ে আছে। তো ভাবলাম যে এই বই একটু ইনরিচ করে, যদি আমার আগ্রহটা আছে। আমি যখন ইউরপিতে পড়ছিলাম তখন আমাদের বিভিন্ন কোর্স ছিল রিয়েল এস্টেটের, ওটা খুব আগ্রহ থেকেই আসলে এই বইটা কিনলাম। তারপরে এই যে স্কট গ্যালিওয়ে, ঠিক আছে, যেসব মডার্ন মেন আছে যারা হচ্ছে ম্যাসকুলিনিটির জন্য আসলে বিভিন্ন টক্সিক আইডলদের ফলো করে, তারা এই বইটা, স্কট গ্যালিওয়ের বইটা পড়তে পারেন। মানে এই বই, ইনি হচ্ছে অনেক একটা ইন্টেলেকচুয়াল মানুষ। এনার আর একটা বই ছিল যিনি দ্য ফোর বইয়ের নামই হচ্ছে দ্য ফোর। তো ওই বইটা হচ্ছে ফেসবুক, গুগল, অ্যামাজন আর ফেসবুক, এই চারটা কোম্পানি নিয়ে লিখছিল, যারা বড় বড় আর কি $1 ট্রিলিয়ন কোম্পানি। তো এনার এই বইটা দ্য অ্যালজেব্রা অফ ওয়েলথ, আমি জানি না আসলে বইয়ে কী লেখছে না লেখছে, ওনার অন্য বই পড়ে আমি আসলে আগ্রহ হয়েছে, বাট
যেহেতু একটা মানে লাইফে ইনকাম করা শুরু করতেছি আমি, আর আমার ওয়েলথ জেনারেশনের প্রতি একটা মানে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের প্রতি একটা আগ্রহ আছে। তো দেখি আসলে এনি আসলে হোয়াট হি হ্যাজ টু সে অ্যাবাউট ওয়েলথ জেনারেশন। তারপরে এই বইটা দ্য মিলিনিয়ার ফার্স্ট লেন, যদিও হচ্ছে আসলে যেসব বইয়ে বলা হয় যে 2 দিনে মিলিনিয়ার, 3 দিনে মিলিনিয়ার হওয়ার সহজ উপায়, এসব বইগুলো আসলে ফালতু হয়। বাট এই বই একমাত্র বই যে বইটা আসলে রিয়েল ওয়েতে আসলে কীভাবে শর্ট টাইমের মধ্যে বিভিন্ন মানুষ মানি মেক করছে তাদের কিছু এক্সাম্পল, বেশিরভাগই হচ্ছে আসলে বিজনেস বিজনেস টিজনেস করে, বা কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ডিভোর্স দিয়ে। যেমন হচ্ছে জেফ বেজোসের ওয়াইফ মানে ডিভোর্স দিয়েই হচ্ছে কত রিচ পিপলদের মধ্যে। যাই হোক, তো যেসব মানুষরা খুবই কম সময়ে ফাস্টেস্ট ওয়েতে রিচ হয়েছে তাদের একটা কেস, মানে তাদের কেস স্টাডি অ্যান্ড এইসব জিনিস নিয়ে হচ্ছে আসলে এই বইটা লেখা। তো এই বইটা অনেক রেকমেন্ডেড, আর এরকম না যে 2-3 দিনে বা 4-5 দিনে আসলে রিচ হওয়া শিখাবে। বাট হচ্ছে এটা হচ্ছে যে তুমি যদি আসলেই কম সময়ের মধ্যে ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা আসলে অ্যাচিভ করতে চাও, তাহলে তোমার স্ট্র্যাটেজি কীরকম হওয়া উচিত। তো এইসব জিনিস নিয়ে এই বইটা লেখা। আর এটা হচ্ছে আমার খুবই ইচ্ছা যে আমি একটা সময় খুবই আর্লি রিটায়ার করব। সারা জীবন 9 to 5 করার ইচ্ছা নাই, দেশ বিদেশ মানে পুরো ওয়ার্ল্ড ঘোরার ইচ্ছা আছে। তো আমি এখন আর্লি রিটায়ারমেন্ট, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, মানে এটা আমার লাইফের কোর মোটিভ হয়ে গেছে একদিক থেকে, এটা আমি খুবই গুরুত্ব দিই। তো এইসব দিক থেকে আসলে এই যে এই বইটা কেনা, মানে এই বইটার এই জ্যাকব ফিস্কার এনার হচ্ছে আমি একটা পডকাস্টও শুনছিলাম। তো এটা আসলে উনি হচ্ছে আসলে এই যে এরকম 20-30 থেকে ইনভেস্ট করা আস্তে 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 ওগুলাই বলছে আসলে। আর ওনাদের তো একটা ইউএস এর হচ্ছে ন্যাসড্যাক, S&P 500, তারপর আরও কিছু স্টকস আছে, ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করা, বন্ডস কেনা। তো আমাদের তো আসলে আমার তো মনে হয় সঞ্চয়পত্র ছাড়া আমাদের একটু ইনভেস্টমেন্টের আসলে মানে স্কোপটা কম। বাট তাও হচ্ছে আসলে আমি মানে তার এই মানে জ্ঞানটা যদি ফিউচারে ইউজ করতে পারি, এই জন্য আসলে বইটা কিনছি। তো এটাও যদি বলতে পারি তাহলে হচ্ছে আমাদের আসলে মানে আমার যদি ইউআরপি, আমার যেটা আন্ডারগ্রেড আমি যেটাতে করছি, ব্যাচেলার্স করছি, তো এটা যদি রিলেটেড যদি কোনো একটা বই থাকে তাহলে হচ্ছে যে প্রিজনার্স অফ জিওগ্রাফি। এটা পুরোটাই হচ্ছে যে আমাদের যে সীমান্ত বা বর্ডার্স, এই বর্ডার নিয়ে আসলে যে পলিটিক্সটা হয়েছে, বা এই বর্ডার নিয়ে আসলে যেইভাবে আমাদের আসলে পুরো ইকোনমি, সোশ্যাল লাইফ এগুলো হ্যান ত্যান সব শিফট হয়েছে বা ইম্প্যাক্টেড হয়েছে। বা এই বিভিন্ন কান্ট্রিজ আছে না সি লক, মানে ল্যান্ড লকড, মানে তাদের মানে সি এর কোনো অ্যাক্সেস নাই। তো আরও অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টস আছে বিভিন্ন জিওগ্রাফি নিয়ে। আমি এই বইটা পড়ি নাই, বাট এই বইয়ের অনেক কথা শুনছি। তো এই টিম মার্শালের এই বইটা আমি কিনছি। শেষের দিকে চলে আসছি। তো এই হ্যালো ওয়ার্ল্ড, এই বইটা হচ্ছে পুরো তো কিনছি কারণ আমি সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, বাট এআই রেভলিউশন হচ্ছে, আমি চাইছিলাম যে এআই ইনজেস্টেবল ওয়েতে যাতে আমি নিতে পারি, এই জন্য হ্যানা ফ্রাইয়ের এই বইটা কিনছিলাম, হ্যালো ওয়ার্ল্ড। তো এই বইটা অনেক হাইলি রিকমেন্ডেড। তো তো এই জন্য এই বইটা কিনছি যাতে আমি এআইটাকে আসলে বুঝতে পারি যে এআইটা আসলে কোন দিকে যাচ্ছে, বা এআই আসলে কীভাবে কাজ করে। যদিও এটা পুরোপুরি এক্সপ্লেন করবো না, বাট মানে একটু তো আইডিয়া দিবে। তো এটা গেল। আচ্ছা, এই বইটা দ্য বুক অফ কোয়েশ্চেন্স, এই বইটা আসলে হচ্ছে আমি টনি রবিন্সের একটা বড় ভক্ত ছিলাম একটা সময়, তার বই অনেক একটা সময় পড়ছি। তো টনি রবিন্স আমার কাছে একটা কথা বলতো, তো একটা একটা ইয়ে আছে না, একটা শাহরুখ খানের একটা ডায়লগ আছে না যে জব তুম कोई चीज को सिद्धार्थ से चाहो तो পুরো কায়নাত সাজিশ করতি হে, ও মানে ওটা পাওয়ার জন্য। তো এটা আসলে দ্য সিক্রেট বা ল অফ অ্যাট্রাকশনের একটা কথা, যে মানুষকে যে কোশ্চেনটা করে প্রতিদিন, ওটাই আসলে সে আসলে খুঁজে পায়, বা ওটার উত্তরই একদিন তার কাছে আসে। তো আসলে তো প্রশ্নটা তো আসলে বেটার হইতে হবে, তাই না? মানে যে কোনো কিছু তো আর প্রশ্ন করা যায় না। আমি আসলে প্রশ্ন আরও ডিটেলস হইতে হবে, আসলে প্রশ্ন থেকে আমি কি উত্তর এক্সপেক্ট করি এরও একটু ডিটেল হতে হবে। তো আমার কাছে মনে হয় যে উত্তর দেওয়া, উত্তর পাওয়া, এসবের থেকে আসলে বেটার কোয়েশ্চেন্স করাটা আসলে শিখতে হবে। তো এই বইটা আসলে দ্য বুক অফ কোয়েশ্চেন্স, মানে নামে বোঝা যায় যে কোয়েশ্চেন্সের উপরই। তো আসলে এই বইটা এই জন্যই কিনছি যে আসলে এই বই আসলে মানে নিজেকে আজ করার মতো কিছু হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন্স আছে। যেমন যদি হুট করে 1 কোটি টাকা আপনাকে দিয়ে দেওয়া হয়, তাহলে আপনি কি করবেন? মানে এই যেসব জিনিস নিয়ে আপনি কখনো ভাবেন নাই, মানে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনে দাঁড় করায় আপনাকে কোনো একটা সিচুয়েশনে ফালাইলো, তো কাকে রক্ষা করবেন? একটা বোট ডুবে গেল, বা মানে আপনার হচ্ছে প্রিয় একটা 2টা পার্সন ডুবতেছে, কাকে ইয়ে করবেন? মানে এরকম অনেক কিছু হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন যেগুলো আসলে আমাদের চিন্তা করা উচিত ওগুলা। আর এই বইটা হচ্ছে দ্য সিম্পল পাথ অফ টু ওয়েলথ, জেএল কলিন্সের। এই বইটা হচ্ছে হাইলি সাজেস্টেড বুক। মানে এই বইটা আমি কত জায়গায় যে কত মানুষ সাজেস্ট করছে আমি জানি না, সবই হচ্ছে যে পডকাস্ট বা এইসব শুনে। তো এই বইটা হচ্ছে মানে আসলে আমরা অনেক সময় খুবই শর্ট ওয়েতে মানি মেক করতে চাই, মানে মানুষের বই পড়ারই আসলে মেইন। আমি যখন প্রথমে
বইগুলো পড়তাম, মানে যে থিঙ্ক অ্যান্ড গো রিচ, তারপরে আরও যেসব বই, রিচ ড্যাড পোর ড্যাড, আমার পরে মনে হতো কি এটা মানে আমাকে বলে দিবে যাতে আমি এক সপ্তাহের মধ্যে কোটিপতি হয়ে যাবো, বা 1 মাস 2 মাস 1 বছরের মধ্যে কোটিপতি হয়ে যাবো, এরকম চিন্তা ভাবনা করতাম। বাট এইসব জিনিসগুলো ফার ফ্রম ট্রুথ। মানে এইসব বইগুলো পড়লে আসলে বোঝা যায় যে আসলে এগুলাতে ধৈর্য লাগে, অনেক ফাইন্যান্সিয়ালি ডিসিপ্লিন হইতে হয়, তারপরে হচ্ছে আস্তে 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 ওয়েলথটা জেনারেট করতে হয়, ইনভেস্ট করতে হয়, অনেক বছর ওয়েট করতে হয়, পেশেন্স রাখতে হয়, রাইট অপরচুনিটিস গ্র্যাব করতে হয়। মানে এইসব জিনিসগুলোতে আসলে মানে মাথাটা আসলে ঠান্ডা হয়। মানে একটা যে তাড়াহুড়া এখনই টাকা, এইসব না। মানে কিন্তু তুমি যদি ভ্যালু ক্রিয়েট করো মানুষের লাইফে, তুমি যদি হচ্ছে তোমার গোলটা ঠিক থাকে, তাহলে আসলে মানে ফাইন্যান্সিয়াল পার্ট অফ ইউর লাইফ উইল টেক কেয়ার অফ ইট সেলফ, মানে মানে বাই ইট সেলফই, মানে সে আসলে এটা নিয়ে অত ভাবা লাগবে না। তো এই জন্য এসব বইগুলো আসলে পড়ি, কারণ আমি আসলে ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডের ব্যাপারে জানিও না, এবং এটা আমার আস্তে আস্তে শিখতে হবে। তো অনেকগুলা বই, আসলে অনেকগুলা বই। তো ফাইন্ডিং আলট্রা, এটা একটা এমন একটা মানুষের উপর লেখা রিচ রোল। তো উনি হচ্ছে অনেক সিক অ্যান্ড ডিপ্রেসড মানুষ ছিলেন, এবং অনেক আনহেলদি মানুষ ছিলেন, কিন্তু 40s থাকতে তার লাইফে একটা ওভারনাইট চেঞ্জ, মানে 40s থাকতে তিনি ডিসাইড করেন যে তিনি এখন আলট্রা ম্যারাথন দৌড়াবেন, তিনি হচ্ছে হাই এন্ড ইন্ডুরেন্স অ্যাথলিট হবেন, এবং তিনি সেটা করে দেখাইছেন। এবং কীভাবে করে দেখাইছেন, বা তার যে মনোবল, মোটিভেশন, এই পার্টটা যদি আমি একটুখানি 1% 2% নিতে পারি তাহলে তো অনেক। তো এই জিনিসের উপর আগ্রহ করে আমি এই যে ফাইন্ডিং আলট্রা এই বইটা কিনছি। তারপরে খুব একটা কন্ট্রোভার্সিয়াল বই দেখাবো, মানুষ হয়তো রাগ করতে পারে। এটা হচ্ছে ট্রাম্পের দ্য আর্ট অফ ডিল। এই বইটা অনেক মানুষ মানে মানে ইয়ে করছে এইভাবে, কারণ সাজেস্ট করছে এই অর্থে, হ্যাঁ ট্রাম্পের অনেক দিক থেকে ভালো দিকও আছে, আবার খারাপ দিকও আছে, কিন্তু ট্রাম্পের এটা মেমোয়ার টাইপের বই। মানে তার চাইল্ডহুড নিয়ে সে লিখছে, সে মিলিটারি স্কুলে গেছিলো, ওইগুলা নিয়ে লিখছে। মানে তার বেড়ে ওঠা, তার থিঙ্কিং প্রসেসটা, সে কীভাবে ডিল করে, সেটা কীভাবে ইম্প্যাক্টেড হয়েছে বা ইয়ে হয়েছে, এটার উপরে বইটা লিখছে। তো আসলে তো তার তো ফেলনা মানুষ না, সে হচ্ছে রিয়েল এস্টেটের বড় মাপের রিয়েল এস্টেট ইনভেস্ট, মানে তিনি তো অনেক প্রজেক্ট করছে। এই যে তাজমহল ক্যাসিনো, তারপরে হচ্ছে ভটকার একটা কোম্পানি দিছিল, ওয়াটারের একটা কোম্পানি দিছিল, তারপরে টিভি শোজ করছে, অনেক কিছু ফ্লপ হয়েছে। বাট কিন্তু এই যে নিউ ইয়র্কের যে রিয়েল এস্টেট প্রজেক্টটা নিছে, এটা কেউই আসলে ওইভাবে ক্রিটিসাইজ করতে পারে না, আসলে রিস্ক নিছে, আসলে বুদ্ধিমত্তার সাথে হচ্ছে সেই প্রজেক্টটা দাঁড় করেছে। ওই প্রজেক্ট নিয়ে আসলে মেইনলি এই বইয়ে লেখা। তো যেই প্রজেক্টটাতে সে সব থেকে বেশি সাকসেসফুল হয়েছে। আর রিসেন্টলি তো সে ইউএস এর মতো একটা কান্ট্রিতে 2বার প্রেসিডেন্ট হয়েছে। তো আসলে তার লাইফ নিয়ে আসলে ফেলনা করার ব্যাপারটা একটু স্টাডি করা উচিত আসলে আমার মনে হয়। তো তার আর একটা বই আছে আমার কাছে, থিঙ্ক লাইক এ বিলিয়নিয়ার। ওই বইটা আরও মজার, মানে ওই বইয়ে কী কী জিনিস সাজেস্ট করছে, মানে খুব ফানি এবং অনেক মজার হইতেও পড়া যায়। আর আরেকটা জিনিস হচ্ছে দ্য টাইটান, এই যে রকেফেলার ফ্যামিলি, যারা হচ্ছে $1 ট্রিলিয়ন, মানে পৃথিবীর যতগুলো কারেন্সি মুভ করে তার একটা হিউজ পোর্শন তারা কিন্তু কন্ট্রোল করে, মানে ট্রানজ্যাকশনগুলো। $1 বিলিয়ন and $1 ট্রিলিয়ন কোম্পানি, মানে হেজ ফান্ড আর কি, রকেফেলার্সদের ওই ফ্যামিলির পুরা ইতিহাস রন চার্নো নামে একটা লোক লিখছে। তো এই যে এই বইটা কিনছি যে এই ব্যাপারে, তাদের ব্যাপারে জানার জন্য। আর আইফেল টাওয়ার হয়ে যাচ্ছে বইগুলা। আর এটা একটা হচ্ছে আই উইল সার্ভাইভ, এটা হচ্ছে সুনীল রবার্টের একটা বই। উনি হচ্ছে আসলে খুবই ব্রোক একটা মানুষ ছিলেন, পরে কর্পোরেট ওয়ার্ল্ডে কীভাবে তিনি কামব্যাক দিচ্ছেন, এটা আসলে কামব্যাক স্টোরি। তো আমার এইসব টাইপের বই ভালো লাগে, তো এই বইটা এই জন্য কিনছি। আর এই যে দ্য ম্যাভেরিক, এই বইটা আসলে সবাইকে একটু সাজেস্ট করবো, কারণ একটা সময় আমি বিজনেস করতাম। আমার হচ্ছে স্টুডেন্ট লাইফে 3rd ইয়ারে থাকতাম, আমি আমার 3টা বন্ধু মিলে আমরা হচ্ছে বিজনেস করতাম। তো সব থেকে বেশি যে জিনিসটা আমরা ফেস করছি সেটা ম্যানেজমেন্ট ইস্যুস। মানে হচ্ছে আমাদের কোনো লোক থাকতো না, একজন মানুষকে ট্রেন করতাম, ওই পালায় চলে যেত, একজনকে আবার ট্রেন করতাম, চুরি করে ভাগে যেত। তো আমরা সবসময় চিন্তা করতাম যে আমরা মানে কাস্টমার রিটেনশন কি, আমাদের এমপ্লয়ি রিটেনশন নিয়ে আগে চিন্তা করা লাগবে, যে আমরা এমপ্লয়ীদের কীভাবে রাখবো। তো এইসব জিনিস, তারপর আবার এটাও চিন্তা করতাম, আমরা তো সবসময় আমাদের একটা ওয়াফেল শপ ছিল, মানে সবসময় আমরা থাকতাম, আমরাই ওয়াফেল বানাইতাম, আমরা 3জন বন্ধু, লাবিব, রিমান। তো তো আমাদের একটা সবসময় চিন্তা থাকতো আমরা সবসময় দোকান করবো, মানে কেএফসির যে মালিক, সে তো আসলে কেএফসিতে বসে মুরগি ভাজে না, তো সে কীভাবে আসলে জিনিসগুলো ইয়ে করছে। তখন থেকে আসলে আমি ম্যানেজমেন্ট রিলেটেড অনেক বই কিনছি। তো আসলে যে কীভাবে বিজনেসটাকে অটোনমাস করা যায়, মানে একাই একটা বিজনেস রান করতে পারবে। তো ম্যাভরিক বইটা এরকমই। এই লোকটা হচ্ছে আসলে কি বলে, ডেমোক্রেটিক ম্যানেজমেন্টে বিশ্বাসী। মানে একটা এমপ্লয়ি কি দায়িত্ব নিবে সেটাও সে নিজে ঠিক করবে, কোন দিন অফিস আসবে তিনি সেটাও নিজে ঠিক করবে, একটা এমপ্লয়ি মিটিংয়ে যাবে কি যাবে না এটাও ওই মানুষটা ঠিক করবে, এমপ্লয়ি ঠিক করবে, তার বেতনটা কত সে হবে সেটা নিজে ঠিক করবে। মানে পুরো ডেমোক্রেটিক, মানে তুমি তোমার মতো করো। এবং এটা করে দেওয়ার কোম্পানিটা আসলে কি হয়েছে, মানে সাকসেসফুল হয়েছে। তো এটা জানার জন্যই আসলে তার ব্যাপারটা আসলে কি। আর এটা হচ্ছে আলী আবদাল নামে একজন ইউটিউবার ছিল, উনি হচ্ছে আসলে এই বইটা টাইম ম্যানেজমেন্ট নিয়ে সবসময় সাজেস্ট করতো, মেক টাইম।
তো আসলে টাইম তো আমাদের সব থেকে প্রেশিয়াস জিনিস, আর আমি আসলে আমার টাইম অনেক ওয়েস্ট করি, প্রোক্রাস্টিনেট করি, টাইমটা আসলে ভালোভাবে ইউটিলাইজ করা হয় না। তো আমি এই বইটা কিনছি, যদিও আমি এত টাইম ম্যানেজমেন্ট রিলেটেড বইয়ের অতটা ফ্যান না। তো এই যে দ্য মিলিয়নিয়ার নেক্সট ডোর, তো এই বইটা কেনার পিছনে একটা কারণ আছে। তো মানে অনেকে মনে করে যে মিলিনিয়ার মানে হচ্ছে যে আমরা যেসব সোশ্যাল মিডিয়াতে মিলিয়নিয়ারদের দেখি ফ্ল্যাশি লাইফস্টাইল, তো আসলে যদি রিয়েল মানে আসলে অনেকগুলো মিলিয়নিয়ারদের যদি ডাটা সেট না হয়, তাহলে দেখা যাবে যে মিলিয়নিয়ার মানুষরা অনেক ফ্রুগাল হয়। মানে এই এটাই ভাঙানো যায়, তারা যে কনজাম্পশনে বেশি না, ইনভেস্টিংয়ে বেশি কাজ করে, মানে ইনভেস্টমেন্ট বেশি করে, কনজাম্পশনটা কমায় রাখে। মানে এটা একটা কথা আছে যে দে ডোন্ট ট্রাই টু আর্ন মোর, দে ট্রাই টু ওন মোর, মানে তারা ওন করতে চায়, ওনারশিপটা বাড়াতে চায়। তো তারা অনেক ফ্রুগাল লাইফ লিড করে এবং কনজাম্পশন কমায়, কীভাবে ইনভেস্টমেন্ট করা যায়। তো এটা একটা পুরো একটা মাইন্ড শিফটিং বই, এটা সবারই পড়া উচিত। আসলে মানে মিলিয়নার হওয়ার জন্য যে একটা ফ্লাশি লাইফস্টাইল হবে, অনেক কনজাম করবো, এই করবো ওই করবো, ওখানে টাকা উড়বো সেখানে টাকা উড়বো, বাট এই জিনিসটা আসলে পুরো আপনাদের প্যারাডাইমটা শিফট করবে, থট প্রসেসটা শিফট করবে। তো এই বইটা সবারই পড়া উচিত আই গেস। তো আমরা লাস্ট 2 বুকে চলে আসছি, সেটা হচ্ছে ওয়াল্টার আইজ্যাকসনের স্টিভ জবস। মানে অ্যাপলের একটা, অ্যাপল তো এখন একটা অ্যাসপিরেশনাল প্রোডাক্ট হয়ে গেছে, মানে অ্যাপল ইউজ করি মানে আমার উন্নত হয়ে গেছি, আমি উন্নতি হয়েছে আমার লাইফে, অ্যাপল ইউজ করি মানে আমার একটা ভাব। তো এই জিনিসটার যে আর্কিটেক্ট, মানে পুরো মাইন্ডসেটের, পুরো ওয়ার্ল্ডের যে এই জিনিসটা যারা চিন্তা করে, তো মানে যার থেকে আসছে আর কি, সে হচ্ছে স্টিভ জবস। তো স্টিভ জবসের ওয়াল্টার আইজ্যাকসনের আর একটা বায়োগ্রাফি আমি কিনছি। তো এই যে এটা। আর লাস্ট বুক রবার্ট গ্রিনের, আমার সব বই আছে তার কেনা, খালি একটা বই ছিল না, ওয়ার মানে এই না যে কাক কীভাবে যুদ্ধ করে এখন ইয়া করবে, এটা না। ওয়ার হচ্ছে আসলে লেখছে পুরো হিউম্যান কনফ্লিক্ট নিয়ে। এটা যুদ্ধ হইতে পারে, কোনো একটা মানে একটা মানুষের সাথে কোনো কিছু নিয়ে কাজ হচ্ছে না বা মিলতেছে না কোনো মতামত, এর দিক থেকেও হতে পারে। তো এইটি নিয়ে বইটা লিখছে। আর আমি বলবো যে মোটা বই বাট এন্টারটেইনিং, এদিক থেকে রবার্ট গ্রিনকে আমি সবার ফার্স্টে রাখবো। মানে অনেক বড় বড় বই লেখে, থ্রো আউট দ্য প্রসেস, মানে থ্রো আউট দ্য বুক, মানে সে এন্টারটেইন রাখবে, অন দ্য এজ রাখবে। তো এটা মানে এই লোকটার আসলে সব বই কেনা উচিত। তার তার আগে হচ্ছে দ্য ল অফ হিউম্যান নেচার, মনে হয় এটা একটা বই আছে, ওটা সবার আগে পড়লে আই গেস ভালো হয়। তো এই ছিল আমার বুক লিস্ট। আমার হচ্ছে 2024-25 সাল, সরি 24 বলতেছি, 25 সালে আমার কি কি বই কেনার ইচ্ছা ছিল তার সবগুলো কিনে ফেলছি একদিনে, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ইয়া করছে। তো আমাকে হচ্ছে কিছু বুকমার্কস দিছে মামুন ভাই অ্যাজ এ গিফট আই গেস। তো থ্যাংক ইউ মামুন ভাই। আর আমি লিস্টটা সবাইকে শেয়ার করে দিব। তো তারা যদি চায় সময়ের সঙ্গী গ্রন্থশালা এই পেজ থেকে, আমি পেজের লিঙ্কও দিয়ে দিব। থ্যাংক ইউ ফর স্পন্সরিং অ্যান্ড হচ্ছে আমাকে এই বইগুলা প্রোভাইড করার জন্য। কারণ হচ্ছে আসলে মানে বই এমন একটা জিনিস যেটা আমি সবসময় পড়তাম ক্লাস 6 থেকে, মনে হয় এরকম লাইফে কখনো কোনো সময় যায়নি যেখানে আমি কখনো বই ছাড়া আসি বা বই পড়তেছি না এরকম। বাট বইয়ের টেস্টটা চেঞ্জ হচ্ছে, ইভলভ করতেছে থ্রু আউট দ্য ইয়ার্স। তো আমাকে কমেন্ট করেন যদি সামনের বছর এরকম একটা চান। আর এটা আসলে অনেক লম্বা হয়ে যায়, আমি লিস্টটা শেয়ার করে দিব। আর এই বইগুলোর কোনো একটা বই যদি আপনি কিনতে চান মামুন ভাইয়ের কাছ থেকে, তাহলে ওটা কিনতে পারেন, আমি পেজের লিঙ্কও দিয়ে দেবো। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন, গুড রিডিং।